বাবা কুশ, আঁকা হার কি কখনো দোলে বাবা? তোমার দোলে মা দোলে, ও তুমি বললেই দোলে। দাদা মশাই বাল্মীকিকে বলেন যেন তোমার আর সন্তান কিছুই নাই, হাতটা বুলিয়ে দাও মা। দেবে না তো? দেবে না তো? তবে আর আমি যুদ্ধে যাব না মা, আর আমি যুদ্ধে যাব না। সীতামা তখন আর কি করে? সীতামা আমার শ্রীরামচন্দ্রের চরণ চিন্তা করতে করতে হারে হস্ত প্রদান করে বলছে, জয় রাম বলে মা আমার হারে হস্ত দিল, আর কুশের বক্ষে আঁকা হার তুলিতে লাগিল। ও মায়েরা, আমরা যদি পুত্রের গলায় অমন একটি হার অঙ্কন করে দিয়ে আমরা স্পর্শ করি, হাঁটা হাত দুলবে? বলা কি সম্ভব? এখনকার দিনে মনে হবে অবাস্তব কথা, তাই তো? কিন্তু ত্রেতা যুগে দুলেছিল, সীতা মায়ের স্পর্শে কুশের বক্ষে কিন্তু এমন সুন্দর আঁকা হার দুলেছিল। কেন দুলেছিল? কেন দুলেছিল বলুন তো? কারণ সীতামা ছিলেন মহাসতী, আর সতী অঙ্গ স্পর্শ পেলে অবশ্যই কিন্তু আঁকা হার দুলবে। তাই বলছে, সতী অঙ্গ পরশ পেয়ে দোলে আঁকা হার, সতী অঙ্গ পরশ পেয়ে দোলে আঁকা হার। কুশের পরিসর বক্ষে, কুশের পরিসর বক্ষে মরি কি বাহার, দোলে আঁকা হার, সতী অঙ্গ পরশ পেয়ে দোলে আঁকা হার। শ্রীরামের নাম বলে শিলা ঘাটে সিন্ধু জলে, শ্রীরামের নাম বলে শিলা ঘাটে সিন্ধু জলে, এ যে সীতা সতী সিন্ধু, এ যে সীতা সতী সিন্ধু অকুল কথা, দোলে আঁকা হার, সতী অঙ্গ পরশ পেয়ে দোলে আঁকা হার, সতী অঙ্গ পরশ পেয়ে দোলে আঁকা হার, সতী অঙ্গ পরশ পেয়ে দোলে আঁকা হার। মা যখন সেই আঁকা হার স্পর্শ করেছেন, কুশের বক্ষে আঁকা হার দুলতে লাগলো। তাই দেখে কুশের মনে আনন্দ আর ধরে না। কুশ তখন বলছে, মা ও মা, আঁকা হার নাকি দুলবে না? এই তো দুলেছে দাদারে, তোর চেয়ে মূল্যবান হার আমি পেয়েছি। লব তখন বলছে, মূল্যবান না ছাই, তো তো আঁকা হার সবার মা সবাইকে দিতে পারে, কিন্তু আমার এই হারে দেখ কত মণিমুক্তা খচিত আছে। তোর হারে কি আছে? আমার এই হারের মণিমুক্তার কত মূল্য তুই জানিস? তোর আঁকা হার তুই বলছিস আমার চেয়ে বেশি মূল্যবান? জানিস কুশ, আমার এই হারের নাম না সতেশ্বরী হার। দাদা, তোমার হারের নাম যদি সতেশ্বরী হার হয়, আমার হারের নাম কি জানো দাদা? আমার হারের নাম না সীতেশ্বরী হার। জানিস কুশ, আমার হার না সারা ভারতের মধ্যে একটি। দাদা, তোমার হার যদি ভারতের মধ্যে একটি হয়, আমার হার এই ভুবনের মধ্যে একটি, আর আমার হার তোমার চেয়ে বহু 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 বেশি মূল্যবান। দেখো, তুই আমায় বলিস বোকা, তা আমার চেয়ে তোর হার বেশি মূল্যবান কেমন করে হলো? আমার ঘরে দেখ কত মণিমুক্তা খচিত আছে। তোর ওখানে কি আছে? তোর তো আঁকা হার। তখন বলছে, দাদা রে, তুই শুধু মণিমুক্তার মূল্য করলি দাদা? দেখ দাদা, ও তো মূল্য দিলে মণিমুক্তা কিনতে পাওয়া যায়, ও তো মূল্য দিলে মণিমুক্তা কিনতে পাওয়া যায়, কিন্তু
মূল্য দিলে মাতৃদুগ্ধ মিলে গো কোথায়? মূল্য দিলে মাতৃদুগ্ধ মিলে গো কোথায়? জল মিলে গো কোথায়? এই জগতে মণিমুক্তার মূল্য হয়ে গেছে, এই জগতে মণিমুক্তার মূল্য হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত মাতৃদুগ্ধের মূল্য কে করেছে? আজ পর্যন্ত মাতৃদুগ্ধের মূল্য কে করেছে? জল মূল্য কে করেছে? দেখ দাদা, একদিন হয়তো চন্দ্র সূর্যের সীমা দেওয়া যাবে, অতল সমুদ্রের সীমা দেওয়া যাবে, কিন্তু মাতৃদুগ্ধের মাতৃস্নেহের সীমা কোনোদিন দেওয়া যাবে না। যেইটু সেই কথা বলেছে, লব তখন ছুটে এসে বলছে, ওরে ওরে আমার মাতৃতুষ্য ভাই, আয় ভাই, আমার বুকে আয়। ওরে ভাই, তুমি মাকে যথার্থ চিনেছিস, আমি তোর মতো করে মাকে ঠিক চিনতে পারি নাই। হায় ভাই, আয় আমার বুকে আয়। তখন দুই ভাই চারি বাহু ছাড়িয়া তৃতীয়া লিঙ্গন করিছে। তখন দুই ভাই চারি বাহু ছাড়িয়া তৃতীয়া লিঙ্গন করিছে। বায়ুতে বক্রাম তেমনি মায়ের, বায়ুতে বক্রাম তেমনি মায়ের স্নেহ সরোবরে ভাসিছে, স্নেহ সরোবরে ভাসিছে। নয়ন ভরে দেখিছে জননী, নয়ন ভরে দেখে আশা মেটে না রে, দেখিছে জননী নয়ন ভরে। সীতা মামার কুশীলবের এই যুগল রূপ দর্শন করছেন আর নয়নের জলে বক্ষ ভাসাচ্ছেন। মা বলছেন, বাবা কুশ, বাবা লাভ, তোমরা এই যুগল হয়ে আমার সম্মুখে একটু নাচো তো বাবা। তোমাদের নাচ দেখে যে আর আমার আশা মেটে না বাবা, তোমরা এই যুগল হয়ে আমার সম্মুখে একটু নাচো। কুশীলব তখন মায়ের কথা মতো ঘুরিয়া ফিরিয়া নাচে দুটি ভাই, ঘুরিয়া ফিরিয়া নাচে দুটি ভাই, ঘুরিয়া ফিরিয়া নাচে দুটি ভাই। পায়ের নপুর তবু বাজে নাই। কুশ নাচ বন্ধ করে দাঁড়িয়ে রয়েছে। মা বললেন, হ্যাঁ রে কুশ, এমন করে দাঁড়িয়ে রইলে যে কই নাচ? বাহ বাবা, না বাজনা থাকলে নাচ মানায় নাকি? তা হ্যাঁ রে, কে আছে এখানে তোদের সঙ্গে বাজাবে? নাই বা কেউ থাকলো, নাই বা কেউ বাজালো, তুমি যে পায়ে ফুলের নুপুর বেঁধে দিয়েছো সেটা তো বাজবে। খুবই পাগল ছেলে, ও ফুলের নুপুর আমার বাবা এলেও বাজাতে পারবে না। ও মা, তোমার বাবা না পারলে না পারতে পারে, কিন্তু তুমি ঠিক পারবে। দাও মা, দাও, নুপুরটা বাজিয়ে দাও। দেবে না তো? বাবা কুশ, বাবা লব, ফুলের নুপুর কি কখনো বাজে? কি আঁকা হাত দোলে আর ফুলের নুপুর বাজবে না? প্রথমে বললেই বাজবে। নুপুরটা বাজিয়ে দাও মা, দাও মা, দাও মা। দেবে না তো? দেবে না তো? তবে আর আমরা যুদ্ধে যাব না মা, আর আমরা যুদ্ধে যাব না। সীতামা তখন আর কি করেন? সীতামা আমার এইবারে নুপুরে হস্ত প্রদান করে
শ্রীরামচন্দ্রের চরণ চিন্তা করতে করতে বলছেন, ওরে ওরে ফুলের নূপুর, ফুলের নূপুর বাজ, ফুলের নূপুর বাজ, ফুলের নূপুর বাজ, ফুলের নূপুর বাজ, না বাজিলে আমার ছেলে প্রবোধ মানবে না। ফুলের নূপুর বাজ, ফুলের নূপুর বাজ। শোন রে নূপুর বলি তোরে, রামের দোহাই দিলাম তোরে। শোন রে নূপুর বলি তোরে, রামের দোহাই দিলাম তোরে। মায়ের সম্মান শিশুর তরে, মায়ের সম্মান শিশুর তরে দিও না কোলাজ। ফুলের নূপুর বাজ, ফুলের নূপুর বাজ। অভাগিনী সখা হে রাজি বলোচন, অভাগিনী সখা হে রাজি বলোচন। তোমার কৃপায় নূপুর বাজুক এখন, যদি সখী হয়ে থাকি প্রতিপদে মন। শিশুর চরণে থাকি বাজুক এখন। ফুলের নূপুর বাজ, ফুলের নূপুর বাজ। না বাজিলে আমার ছেলে প্রবোধ মানবে না। ফুলের নূপুর বাজ, 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 ফুলের নূপুর বাজ। জয় রাম বলে মাতা নূপুর পরশিল, আর ধিতম ধিতম সারে নূপুর বাজিতে লাগিল। বাবা কুশীলব, এইবার তোমাদের হয়েছে তো বাবা, আর তোমাদের কোনো ভয় নেই এবার, তাহলে তোমরা এসো বাবা। কুশীলব তখন মায়ের কথা মতো মাকে প্রণাম করে বলছি, মা তাহলে তুমি আমাদের আশীর্বাদ করো না, আমরা যেন যুদ্ধে জয়ী হয়ে ফিরে আসতে পারি। মা আমার কুশীলবকে প্রাণ ধরে আশীর্বাদ করলেন। আর কুশীলব তখন মায়ের কথা মতো চলেছেন শ্রীরামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করবার জন্য। আর এদিকে শ্রীরামচন্দ্র অশ্বের অন্বেষণে সেই বাল্মীকির তপবনে প্রবেশ করে সেই তপবনের প্রাকৃতিক সৌন্দর্য দর্শন করছেন আর বলছেন, মরি মরি দিকে দিকে কুসুম উদ্যান, কমল ছবিত সরোবর, সরোবরে ফুটে আছে অজস্র কমল। সহসা দেখতে পেলেন অদূরে বৃক্ষতলে দণ্ডায়মান দুটি ঋষি বালক, অপরূপ রূপজ্যোতি তাদের অঙ্গ। মরিবনি বিধাতার কি অপূর্ব সৃষ্টি, বিশ্বের যত রূপর আসে এদের অঙ্গে বুঝে ফেলে দিয়েছেন। কি সুন্দর, কি সুন্দর এরা, দেখি কি বাসে সুন্দর, কি বা মনোহর, কাঞ্চন বরণ জিনিয়া দেখি কি বাসে সুন্দর, কি বা মনোহর, কাঞ্চন বরণ জিনিয়া। এদের দেখিলে বদন জড়ায় নয়ন, দেখিলে বদন জড়ায় নয়ন, অপরূপ রূপ হেরিয়া, অপরূপ
কারা, কি জাতি, কোথায় বসতি, কি তোমাদের পরিচয়? অযোধ্যার মহারাজ আসিয়াছ করিতে সংগ্রাম, আর চাহিতেছ বংশ পরিচয়। বেশ, শোনো শোনো তবে মোদের বংশ পরিচয়। বনবাসী মোরা এই পরিচয়, বনবাসী মোরা এই পরিচয়, পত্রের কুটিরে মনের আশ্রয়। বনবাসী মোরা, তুমি তো রাজা শ্রী রাজা শ্রী রাজ, তুমি তো রাজা শ্রী রাজা শ্রী রাজ, মোরা কি জাতি বুঝে না। বনবাসী মোরা এই পরিচয়, পত্রের কুটিরে মোদের আশ্রয়। বনবাসী মোরা এই পরিচয়, বনবাসী মোরা এই পরিচয়, বনবাসী মোরা এই পরিচয়। দেখো রাম, তুমি রাজা, আবার দেশের রাজা নও, জনমান্য অযোধ্যার রাজা। তা আমাদের বেশভূষা, চাল চলন, কথাবার্তা শুনে তুমি বুঝে নিতে পারছো না আমরা কি জাত, আবার জিজ্ঞাসা করছো? শোনো মন্ত্রী শোনো, এই বালকেরা শুধু সংগ্রামে পারদর্শী নয়, এরা বুদ্ধিতেও সুনিপুণ। আমি রাজা, আমার মাথায় বুদ্ধি আছে কিনা এই বালকেরা তা যাচাই করে নিতে চায়, তাই অমন কথা বলছি। তা বেশ তো প্রভু, দেখে আপনার ওদের কি জাত বলে মনে হয়? প্রভু দেখুন, প্রভু আপনি ওদের ভালো করে দেখুন, তারপরে বলবেন ওদের কি জাত বলে মনে হয়। শোনো মন্ত্রী শোনো, ওদের মস্তকে জটা, পরিধানে বাকল, স্তম্ভে যোগ্য সূত্র, আর ওরা ঋষি বালক, তাই ব্রাহ্মণ বলা যেতে পারে। তা বেশ তো প্রভু, আপনি বলেই দিন না তোমরা ব্রাহ্মণ, তাতে কি উত্তর দেয় দেখা যায়। শ্রীরামচন্দ্র তখন বলছে, বালক শোন, বালক শোন, আমার মন বলছে তোরা কোনো ব্রাহ্মণ নন্দন। তুমি ঠিক বলেছ রাম, তুমি ঠিক বলেছ, আমরা না ব্রাহ্মণ। চমৎকার, আমি ঠিক অনুমান করেছি তোমরা ব্রাহ্মণ। কিন্তু মহামন্ত্রী, ওদের বেশভূষা দেখে ব্রাহ্মণ বললাম বটে, কিন্তু ওদের অপূর্ব রণকৌশল দেয় ক্ষত্রিয়ের পরিচয়। বেশ তো প্রভু, আপনি বলেই দিন না তোমরা ক্ষত্রিয়, তাতে ওকে উত্তর দেয় দেখা যায়। তুমি ঠিক বলেছ মহামন্ত্রী। বালক শোন, বালক শোন, তোদের অপূর্ব রণকৌশল দেখে তোদের ব্রাহ্মণ বললাম বটে, কিন্তু তোদের অপূর্ব রণকৌশল দেয় ক্ষত্রিয়ের পরিচয়। বেশ তো বালক, আমি বলছি তোরা তোরা কোনো ক্ষত্রিয় নন্দন। তুমি ঠিক বলেছ না, আমরা না ক্ষত্রিয়। আশ্চর্য, বললাম ব্রাহ্মণ, তাতেও বলছে ঠিক বলেছ, আবার বললাম ক্ষত্রিয়, তাতেও বলছে ঠিক বলেছ। আচ্ছা বালক, সত্য করে বলো তো তোমরা কি জাত? পারে, তুমি তো বললে আমরা ক্ষত্রিয়। তা বেশ, তোরা যদি ক্ষত্রিয়, তাহলে তোরা ছদ্মবেশে বনে আছিস কেন? তুমি কি বলতে চাও রাম, ক্ষত্রিয়রা কখনো বনে যায় না? ওরে, যে ক্ষত্রিয় সে যুদ্ধ করে প্রাণ দেবে, তবু কারো শরণাগত হবে না। তা তোরা যদি ক্ষত্রিয়, তাহলে তোরা ছদ্মবেশে বনে আছিস কেন? তুমি কি বলতে চাও রাম, ক্ষত্রিয়রা কখনো বনে যায় না?